মার্কেটে ফোনের দাম অনেক বেশি, এমতো অবস্থায় এসেও টেকনো তাদের নতুন আরেকটি ফোন রিলিজ করলো, টেকনো স্পার্ক 15 প্রো। কাগজে কলমে এই ফোনটা বেশ একটি আকর্ষণীয় প্যাকেজ মনে হচ্ছে। তবে এই ফোনটা কি আপনার টাকার সঠিক মূল্যটা দিচ্ছে, নাকি বাজারে এর থেকে আরো ভালো বিকল্প রয়েছে? তো চলুন এই ফোনটার ভালো দিক, খারাপ দিক, বা এই ফোনটা কেন আমরা নিব বা কাদের জন্য নিব, এই সকল বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এসে ফোনটার ডিজাইন সেকশন। ফোনটা একদম একটা বক্সি শেপে আসছে। পিছে যে ক্যামেরা হাউস, এখানে একটু ইউনিকনেস রয়েছে, তবে বেশিরভাগটাই বলা যাচ্ছে যে আইফোন 17 থেকে ইন্সপায়ার হয়েছে। তবে কালারটা সরাসরি কপি বলা যায়। টোটাল 4টা কালার ভেরিয়েন্ট রয়েছে। ফোনটা যথেষ্ট শক্তপোক্ত আমরা ধরতে পারি, কারণ এখানে মিলিটারি গ্রেডের সার্টিফাইড রয়েছে এবং IP68 ও 69 এর রেটিং রয়েছে। এছাড়া এই ফোনটিকে আপনি 6 মিটার পর্যন্ত পানির নিচে নিতে পারবেন। এ থেকে বোঝা যাচ্ছে এই ফোনটা যথেষ্ট ডিউরেবল এবং পানি থেকে সেফ রয়েছে। তো এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। 6.78 ইঞ্চের IPS ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, আপনি এই প্রাইস রেঞ্জে এসেও এখন IPS ডিসপ্লেই পাবেন, এর থেকে ভালো পাবেন না। এবং এখানে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে। এইটা খারাপ বলা যায় না, কারণ বেশিরভাগ অ্যাপস এখন ওই 60 থেকে 90 FPS এর ভিতরে রয়েছে। তো এইখানে যদি গেমিং ফোন না হয় তাহলে 120 FPS ঠিকঠাক রয়েছে। তো এই ফোনটার বড় খারাপ বিষয় আমরা বলতে পারি এই ডিসপ্লে সেকশনেই রয়েছে, কারণ এত দামি, প্রায় 27,000 টাকার একটি ফোন। এবার একটা ভেরিয়েন্ট আছে সেটা একটু দাম বেশি। এই দামের ফোনে আমরা HD+ পাচ্ছি, এখানে ফুল HD+ রেজুলেশন আমরা পাচ্ছি না, তো আরও IPS ডিসপ্লে। তো এইটা একটা খারাপ বিষয় বা খারাপ সময় আমরা বলতেই পারি। তবে একটু ভালো বিষয় রয়েছে, এখানে ওয়াটার ড্রপ নচ দিয়ে আসেনি, কারণ আমরা যে সিচুয়েশনে আছি অনেক ফোনেই এখন ওয়াটার ড্রপ নচ দিয়ে আসছে। প্রায় 20,000 টাকা প্লাস ফোনেই এখন ওয়াটার ড্রপ নচ দিয়ে আসছে। আরেকটা বিষয়, একটা বছর আগেও আমরা 20,000 টাকার ফোনেও অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেতাম। তো এখন মাত্র 1 বছর পরে এসে আমরা 30,000 টাকার ফোনেও IPS ডিসপ্লে দেখতে হচ্ছে, তারপরও HD+ রেজুলেশন। তো বলাই যাচ্ছে যে কতটা খারাপ অবস্থার ভিতর সবাই যাচ্ছে। এছাড়া এখানে পিক ব্রাইটনেস রয়েছে 800 নিটসের মতো। তবে এইটা আউটডোরে একদম খারাপ রেজাল্ট দিচ্ছিল না, আবার ভালো রেজাল্ট দিচ্ছিল না। মোট কথা ইনডোরে আপনি একটু বেটার রেজাল্ট পাচ্ছেন, আউটডোরে আপনার একটু স্ট্রাগল করতেই হবে। ফোনটার ডিসপ্লে যেহেতু বড়, আপনি ভিডিও দেখে একটা স্যাটিসফ্যাকশন পাবেন, এবং এখন যেহেতু খেলা সিজন, তো আপনি খেলাটাও এখানে উপভোগ করতে পারবেন। তবে ফুল এইচডির মতো আপনি শার্প ইমেজ পাবেন না, এখানে HD+ এর রেজুলেশন নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। ডিসপ্লে কালারটাই একটু ভাইব্রেন্ট টাইপের রয়েছে, একটু পপ, এবং এখানে বলা যায় একটু কন্ট্রাস্টই লাগে ছবিটা দেখতে। তবে যাই হোক, এটা একটু আই ক্যাচি ভাইব দেয়, তো যাই হোক এটা ভালোই লাগে খাস। এছাড়া এখানে যে বেজেল রয়েছে, এটা সিমেট্রিক্যাল তো না, নিচে একটু বেশি মোটা লাগছে। সাধারণত নিচে একটু মোটা থাকে, সিমেট্রিক্যাল ফ্ল্যাগশিপ লেভেলের ফোনেই থাকে, তবে নিচে আর একটু কম হলেও হতো, একটু বেশি মনে হচ্ছে। পাওয়ার বাটনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এবং এটার স্পিড দেখে খারাপ বলা যাচ্ছিল না। সাধারণত এই ধরনের ফোন 15 থেকে 16,000 টাকার ভিতরে ঠিকঠাক হতো, তবে এই ফোন এখন 27 থেকে 28 বা 30,000 টাকায় আমাদের এই ফোন কিনতে হচ্ছে। এছাড়া এই ফোনের 31,000 টাকার ভেরিয়েন্টটাই আমরা IPS ডিসপ্লে পাচ্ছি, HD+ রেজুলেশন। তো এইটা যথেষ্ট একটা খারাপ সময় আমরা বলতে পারি। কার্ল পে, নাথিং এর CEO, সে একটা পোস্ট করেছে দুদিন আগে যে একটা ফোন তৈরি করতে গেলে বর্তমানে 50%ই তার স্টোরেজের পিছনে খরচ হচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একটা ফোন তৈরি করতে বর্তমানে কতটা পরিমাণ খরচ হচ্ছে। কোম্পানি এই কারণে কাটছাট করছে। এই ফোনটাই ডিসপ্লের দিক দিয়ে একটু কাটছাট পড়ে গেছে। তবে আর একটু আছে ভালো বিষয় আর কি বলবো, বর্তমানে এই বাজেটে যাই দিচ্ছে সেটা ওই 15,000 টাকা 20,000 টাকার ফোনের। তবে এখন যেটা পাচ্ছি সেটা বর্তমানে খারাপ, কিন্তু আপনি 1-2 মাস পরেই ভাববেন যে 1 মাস আগের ফোনটা কিনলে ভালো হতো, কারণ এখন আমরা দেখি 40,000 টাকার ফোনেও কেনা G100 প্রসেসর থাকছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এটা ঠিকঠাকই রয়েছে। এবার চলে আসি ক্যামেরা সেকশনে। পিছে 2-3টা ক্যামেরার মতো দেখলেও এখানে মাত্র একটাই ক্যামেরা রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ছবিগুলো দেখে খারাপ বলার সুযোগ তেমনটা নেই, কালার অনেকটাই অ্যাকুরেট দিচ্ছে। তবে এই বাজেটে এর থেকে ভালো রেজাল্ট আশাও করা যাচ্ছে না, এবং এর তেমন কম্পিটিটরও নেই। তবে ছবিগুলোতে একটু শার্পনেসের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। পোর্ট্রেট মোডেও এখানে ভালো রেজাল্ট দিচ্ছিল। 3টা ফোকাল লেন্থে আপনি ছবি নিতে পারবেন, 24mm, 35mm এবং 50mm। এজ ডিটেকশন খারাপ ছিল না। পাশাপাশি 3টা ফোকাল লেন্থের ছবি দেখলে এখানে 35 এবং 50mm এর ছবিটা একটু বেশি ভালো লাগছিল। আর এখানে আর্টিফিশিয়াল একটু টোন রয়েছে, তবে ব্লারটা দেখে আর্টিফিশিয়াল ব্লার মনে হচ্ছিল না, এটা একটা ন্যাচারাল ভাইব দিচ্ছিল। তবে হোয়াইট ব্যালেন্স করতে গিয়ে একটু বেগ পাচ্ছিল। মোট কথা বলা যায় যে আপনি যদি এখানে ঠিকঠাক লাইট দেন তাহলে একটা প্রপার ইউজেবল একটা ফটো পেয়ে যাবেন। এখান থেকে ভিডিও করতে পারবেন 2K 30 FPS এ। তবে এই ফুটেজ যে খুব বেশি ইউজেবল তেমন না, কারণ এখানে OIS বা EIS কোনোটাই নেই। অনেক পরিমাণ জিটারিং ও শেক দেখা যাচ্ছে। তো আপনার একদম প্রফেশনাল লেভেলের বা হাতটাকে আপনার গিম্বেল তৈরি করে শ্যুট করতে হবে, তাহলে যদি সেই ফুটেজ আপনি ইউজ করতে পারেন। এছাড়া নর্মাল কাজের জন্য বা টুকটাক ক্যাজুয়াল এইসব ঠিকঠাক রয়েছে। সেলফি ক্যামেরায় খারাপ বলা যায় না, তবে এখানে 16 মেগাপিক্সেল থাকলে ভালো হতো বললাম। তো এইটা সাধারণত ওই টুকটাক ভিডিও কলের জন্যই ঠিকঠাক রয়েছে।
এছাড়া সেলফি ক্যামেরাও যে খুব একটা খারাপ তেমন না, তবে একটা আর্টিফিশিয়াল টোন এখানেও থেকে যাচ্ছে। প্রসেসর হিসেবে রয়েছে হিলিয়াস G100 আলটিমেট, এটা একটা 4G চিপসেট। এই বাজেটে এই প্রসেসর কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তবে মার্কেট অনুযায়ী বা দাম অনুযায়ী আমাদের এইটাই মেনে নিতে হচ্ছে। এবং এখানে LPDDR4X এর র্যাম রয়েছে এবং UFS টাইপ 2.2 রয়েছে। আন্তর্জাতিক স্কোর এখানে 5 লাখের মতো রয়েছে এবং বেঞ্চমার্ক স্কোর আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটা আউট অফ দ্য বক্স Android 16 রান করবে এবং iOS এখানে 16 রয়েছে। ইউআইটা যথেষ্ট স্মুথ ছিল, যেহেতু টেকনোর এটা নিজস্ব ইউআই, এখানে কাস্টমাইজের অনেক অপশন রয়েছে, সেক্ষেত্রে এখানে আপনার একটা বেটার রেজাল্ট পেয়ে যাবেন। অ্যাপ ওপেনিং ক্লোজ এখানে যথেষ্ট ফাস্ট রয়েছে, তেমন কোনো ডিলে পাওয়া যায়নি এবং এই বাজেটে যেসব ফোন রয়েছে তাদের বিট করার মতো ক্ষমতা রাখে। শুনতে এই বাজেটে তেমন বর্তমানে ফোন নেই, তারপরে বলা যায় যে এটা একটু ভালো রেজাল্ট দিচ্ছিল। আর সাধারণত G100 এর প্রসেসর যারা ইউজ করেছেন আগে পরে তারা তো জানেনি এটা কেমন দিচ্ছে। G100 আলটিমেট বা G200 এগুলো সাধারণত প্রায় সিমিলার রেজাল্টই দেয়, একটু আপ ডাউন হয়। মাল্টিটাস্কিং এই ফোনটা খারাপ চাল দিচ্ছিল না, অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপস রান করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে রেখে। তবে যদি হেভি অ্যাপস রাখেন তাহলে দুই এক সময় সেটা ক্র্যাশ করতে পারে, তবে নর্মাল যেসব রয়েছে সেটা সুন্দরভাবে করতে পারছিল। তা থেকে বোঝা যায় যে র্যাম ম্যানেজমেন্টটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। তো এবার চলে আসি একটু ব্যাটারি সেকশনে। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 60 ওয়াটের একটি চার্জার রয়েছে, যেটা বলা যায় একটু বেশি ভালো। এই ফোনটা আপনি 3টা চার্জিং মোডে চার্জ করতে পারবেন, তো এইটাও একটা ইউনিক ফিচার, বা এই ফিচারটা আমরা আগে পরে তেমন কোনো ফোনে দেখিনি। টেকনো দাবি করছে এই ফোনটা আপনি কলে একটানা প্রায় 43 ঘন্টার মতো কথা বলতে পারবেন এবং গেমিং করতে পারবেন প্রায় 9 ঘন্টা এবং ভিডিও দেখতে পারবেন প্রায় 13 ঘন্টার মতো। ফোনটা গেমিং কেমন করবে সেটা এবার একটু দেখি। ফ্রি ফায়ার এখানে 60 FPS এর বেশিতেই আপনি খেলতে পারবেন। ফ্রি ফায়ারে তেমন কোনো সমস্যা হচ্ছিল না, কারণ এটা অতটা লোড ফেলে না। তবে পাবজিতেও আপনি 60 FPS পাবেন, তবে 3-4টা ম্যাচ খেলার পর একটু সমস্যা দেখা দেবে। তবে এখানে জাইরো সেন্সরটা অ্যাকুরেট ভাবে কাজ করছিল বা ঠিকঠাক রেসপন্স করছিল। কল অফ ডিউটিও ভালো একটা রেজাল্ট দিচ্ছিল, তবে এখানে হায়ার FPS যেহেতু পাচ্ছেন না, সেহেতু আপনার ওই নর্মাল FPS বা নর্মাল সেটিং এ খেলতে হবে। কল অফ ডিউটিতে কালারটা একটু ডার্ক মনে হচ্ছিল। এছাড়া অ্যাশর গেমে এইটা ঠিকঠাকই রেজাল্ট দিচ্ছিল, তেমন কোনো ল্যাগের দেখা পাওয়া যায়নি। তবে এই ফোনটা যেহেতু একটা প্রফেশনাল গেমিং ফোন না, তো এখান থেকে হাই FPS তো পাবেন না, ওই নর্মাল FPS নর্মাল সেটিংয়ে আপনি ঠিকঠাকভাবে খেলতে পারবেন। তবে যদি আপনি লং টার্ম ফোনটা দিয়ে গেম খেলেন তাহলে একটু হিট জেনারেট হচ্ছিল, আর এটা হওয়াটা স্বাভাবিক, কারণ এই ফোনটা তো কোনো গেমিং ফোন না, তো সেই হিসেবে এটা ঠিকঠাকই বলা যায়। AI এর অনেক এখানে ফিচার রয়েছে, নিজস্ব ফোনেই অনেকগুলো ফিচার রয়েছে। এছাড়া গুগল AI এর 3 মাসের একটা সাবস্ক্রিপশনের মতো এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে 2TB মতো ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন এবং জেমিনাই প্লাস ন্যানো ব্যানানা 2 ইমেজ জেনারেটর এইটা পেয়ে যাচ্ছেন। এটা দিয়ে আপনি 3 মাসের মতো আনলিমিটেড ইউজ করতে পারবেন। তবে এটা 6 মাস দিলে আর একটু ভালো হতো, তারপরেও 3 মাস খারাপ বলা যায় না। এখানে আপনি 2টা সিম এবং একটা SD কার্ড ব্যবহার করতে পারবেন। যেহেতু স্টোরেজের অনেক দাম, এই কারণে সবাই ফোনে একটু কম দিয়ে এক্সটার্নাল ইউজ করার সুবিধা করে দিচ্ছে। স্টেরিও স্পিকার রয়েছে, তবে বাজেট ফোনে যে সমস্যাটা হয়, 2টা স্পিকার সমান হয় না, ডান পাশেরটা একটু বেশি সাউন্ড দিচ্ছে এবং বাম পাশেরটা একটু তুলনামূলকভাবে কম দিচ্ছে। তো এটা বাজেট ফোনে এটা সমস্যা হয়েই থাকবে, স্বাভাবিক বিষয়। আয়ার ব্লাস্টার সেন্সর রয়েছে এবং এখানে NFC সাপোর্ট রয়েছে, যেটা বলা যাচ্ছে একটু অ্যাডভান্স বা ফিউচার প্রুফ। এই ফোনটা 2টা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128 যেটার দাম প্রায় 27,000 টাকা এবং 8128 যেটার দাম 31,000 টাকা। সেখানেও 128GB পাচ্ছি। তো এখানে যদি একটু বাড়িয়ে 256GB দেওয়া যেত, কারণ বর্তমানে সকল অ্যাপসেরই সাইজ ইনক্রিজ হচ্ছে, তো আমাদের কিছুদিন পরে এই ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, তো তখন নানা ধরনের সমস্যায় পড়তে হয়, ফোনটা ল্যাগ দেয় বা ফোন স্লো হয়ে যায়। তো স্টোরেজ একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলে ভালো হয়। তবে স্টোরেজের দামই যখন বেড়েছে তখন স্টোরেজের তো কস্ট কাটিং হবেই। তো যাই হোক, এবার ফোনটার কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। ভালো দিকের ভিতর প্রথমে বলা যায় যে 6000 mAh ব্যাটারি, 60 ওয়াটের একটি চার্জার এবং গুগলের 3 মাসের সাবস্ক্রিপশন রয়েছে ওইটা, এবং এখানে IP68 ও মিলিটারি গ্রেডের সার্টিফাইড রয়েছে। 6 মিটার পর্যন্ত পানির নিচে নিতে পারবেন, এগুলোই ভালো দিকের ভিতর বলা যাচ্ছে। আর ক্যামেরাটাকেও খারাপ বলা যাচ্ছে না, এটাও ঠিকঠাক রয়েছে। এবং খারাপ দিকের ভিতর প্রথমেই বলা যায় বা ওয়ান অফ দ্য বেস্ট খারাপ বিষয় হচ্ছে এখানে HD+ ডিসপ্লে, এখানে ফুল HD হচ্ছে না, তো এইটাই। আর প্রসেসরে ভালো আবার খারাপও বলা যায়, দাম অনুসারে যে কোনটা বলবো, এই প্রসেসরই 2-1 দিন পরে বা 2-1 মাস পরে যদি শুনতে হয় 40,000 টাকার ফোনে দিচ্ছে, তখন কি বলবো, তখন তো বলতে হয় যে এইটাই ঠিক রয়েছে। তো দামের সাথে র্যামের এটা খারাপও বলা যায় না, ভালো বলা যায় না। যদি এই ফোনের এই ক্রাইসিস ঠিক হয়ে যায় তখন আবার কম্পেয়ার করা যাবে ঠিক মতো। তো এখন কোনো কারোর সাথে কম্পেয়ার করা যায় না যে এই ফোনের সাথে ওই ফোনের কম্পেয়ার করবো, যে এই ফোন এইটা দিচ্ছে ওই ফোন তো এর থেকে বেশি দিচ্ছে, তো তেমন কোনো ফোনই নেই, তো কার সাথে কম্পেয়ার করবো। তো যাই হোক, আপনাদের এইভাবেই করতে হবে। যদি এই ফিচার দেখে আপনাদের পছন্দ হয় তাহলে এই ফোনটা নিতে পারেন। এখানে আপনি ক্যাজুয়াল গেমিং করতে পারবেন এবং যেসব নর্মাল ফিচারের কথা বললাম এগুলোই পাবেন। ডিসপ্লের বিষয়টাও একটু মাথায় রাখবেন। তো যাই হোক, আমরা খুব
খুব শীঘ্রই 20 থেকে 25,000 টাকার ভিতর যেসব ফোন রয়েছে তার একটা ভিডিও, আর এরপরে প্রায় 50,000 টাকা প্লাস যেসব ফোন রয়েছে সেই সব ফোনের একটা ভিডিও নিয়ে আসবো। কারণ বর্তমানে নিচের দিকে তেমন কোনো ফোন নেই, যেগুলো আছে সব প্রায় 40-50 সুই। এছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট ফোনের ভিডিও চান সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা সেই সব ফোনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।